আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। এই অনুষ্ঠানে আমরা মূলত সবচেয়ে আলোচিত নিউজটি নিয়ে কথা বলি। সেদিনকার পত্রিকায় প্রকাশিত যে নিউজটি আপনাদের সবচেয়ে পছন্দ হয়েছে, যেটা আপনারা পড়ছেন বেশি, শুনছেন বেশি, দেখছেন বেশি এবং আমাদেরকে প্রতিক্রিয়াও জানাচ্ছেন বেশি, এমন একটি নিউজ নিয়ে আমরা কথা বলি। আজকে যদি সে ধরনের নিউজ নিয়ে বলতে যাই, আজকে বাজারে যে পত্রিকাটি ছিল সেই পত্রিকার আমাদের যে লিড নিউজটি ছিল সেটি সবচেয়ে আলোচিত, যার শিরোনাম ছিল নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার। এই নিউজটি নিয়ে যে পরিমাণ সাড়া আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি, আসলেই আমরা অভিভূত এবং অবশ্যই কৃতজ্ঞ। এ কারণেই আজ এই নিউজটি যিনি লিখেছেন সেই রিপোর্টারের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ এখন আছেন আমাদের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান। মিজান ভাই, আমাদের ছোট্ট এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে এটা আমি সাধারণত বলি যে বোমা ফাটানো নিউজ, এটা ঠিক বোমা ফাটানোর চেয়েও আরও বেশি কিছু বোধহয়, মিসাইল গিয়ে পড়লো এই টাইপের একটা নিউজ হয়েছে। আপনি এই টপিক নিয়ে, এশিয়াটিককে নিয়ে নিউজ করলেন কেন? ধন্যবাদ তামান্না মিনহাজ। আমি শুরুতেই আমার পাঠকদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই নিউজটি অনেক দীর্ঘ হয়েছে। আমি সাধারণত আমরা যারা নিউজ করি এত দীর্ঘ নিউজ করি না, আমরা চেষ্টা করি যতটা সংক্ষিপ্ত করা, পাঠকরা যাতে ধৈর্য হারা না হন। কিন্তু আমার এই নিউজটি আমি মনে হয়েছে আমার কাছে যে আরও মনে হয় 1-2 হাজার শব্দ লিখলে পূর্ণাঙ্গ হতো। এটা সিরিজ করার মতো নিউজ, মানে আরো কিছু আসবে, আরো কিছু পাওয়া যাবে। এজন্য আমি পাঠকদের ধৈর্যের পরিচয়ের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি দেখছিলাম যে নিউজটি ছাপা হওয়ার পর পাঠকদের কমেন্টসগুলো, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা পাঠক আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা সার্থক। আর এই নিউজটির বিষয়টা মাথায় এসছে কিভাবে আপনি প্রশ্ন করেছেন আমাকে। আপনার মনে থাকবে যে গত 15 বছর বা 16 বছর যাবৎ বাংলাদেশের মিডিয়া একরকম শাসন হয়েছে একটি গ্রুপের মাধ্যমে, এবং সেটি এশিয়াটিক গ্রুপ। কিভাবে শাসন করেছে তারা, আমার এই নিউজের মধ্যে আমি উল্লেখ করেছি। যেমন ধরেন রবি, বাংলালিংক অথবা টেলিকম খাতের অন্য আরও যদি কোম্পানিগুলোর নাম বলি, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই 3টি বা 4টি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছে। তারা বিজ্ঞাপন তৈরি করছেন, তারা এইসব কোম্পানির প্রচারণা করছেন, যেটা বিজ্ঞাপন নীতিতে পড়ে না, অথবা বিজ্ঞাপন বাজারে যারা রয়েছেন সাধারণত তারা মানে এটা করেন না, ইথিক্যালি হয় না, নৈতিকভাবে এটা হয় না। কিন্তু এশিয়াটিক সেটা করেছে। কিভাবে করেছে সেটা আমি উল্লেখ করেছি। এশিয়াটিকের আমরা জেনেছি প্রায় 17টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নামে, এর বাইরেও তাদের বেনামে কিছু প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি, যদিও আমরা এটা নিশ্চিত না। তো তারা একরকম মিডিয়া শাসন বলেন, বিজ্ঞাপনের বাজার শাসন বলেন, ক্ষমতার জোর বলেন, সব কিছুই বিজ্ঞাপন বাজারে গত 1.5 দশকে প্রয়োগ করেছে, যার দরুন বিজ্ঞাপন বাজার থেকে প্রায় অর্ধশতাধিক কোম্পানি বিলুপ্ত হওয়ার পথে। তো আমার কাছে মনে হয়েছে এই কোম্পানিগুলোর সঙ্গে আমরা যারা কাজ করি, বিশেষ করে মার্কেটিং, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি নিয়ে যে আমরা কাজ করি, প্রতিনিয়ত তাদের মুখোমুখি হতে হয়। এবং তারা এই অভিযোগগুলো দীর্ঘদিন যাবতই করছিলেন। আমার দেশ প্রকাশ হওয়ার পরই আমার কাছে মনে হচ্ছে এই রকম একটা নিউজ আসা উচিত। এবং আমি প্রায় 1 মাস বলতে পারেন এই রিপোর্টটা নিয়ে কাজ করেছি। দীর্ঘ 1 মাস কাজ করেছেন, সেটার ফলাফল হচ্ছে আজকের এই প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনে আমার যেটা মনে হচ্ছিল আর কি, আজকে সকাল থেকে আমার মনে হচ্ছিল আমরা মূলধারার গণমাধ্যমে, বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে এশিয়াটিককে এইভাবে ক্যাপচার করার মতো, এশিয়াটিকে ত্রুটি বিচ্যুতি ইত্যাদি নিয়ে ধরার মতো একটি রিপোর্টও এখন পর্যন্ত বোধহয় পাইনি। কারণ নামগুলি এত, আসাদুজ্জামান নূর, আলী জাকের, সারা জাকের, নামগুলো এমন পর্যায়ের, নামগুলোতেই তো আসলে মানুষ থমকে যায়। বাকি পরে তারা তাদের যে ইমেজ তৈরি করেছেন, তারপরে সেই ইমেজের সঙ্গে এই ধরনের অনৈতিক একটা অবস্থান, আপনি সাহস করলেন কিভাবে? আপনি ঠিকই বলেছেন। এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ইতিপূর্বে মূলধারার গণমাধ্যম কোনো রিপোর্ট করেছে বলে আমার চোখে পড়েনি। আমিও এই রিপোর্টটি যখন শুরু করি, যাদের বক্তব্য নিচ্ছিলাম বা যারা অভিযোগ করেছেন বা যারা সাফারার হয়েছেন, তারাও তাদের নাম প্রকাশ করতে চান নাই।
এবং তাদের মধ্যে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন, ভাই এই বক্তব্য নিচ্ছেন আপনারা কি আসলে এটা ছাপবেন নাকি আপনাদের বিজ্ঞাপন আনার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করার একটা পদ্ধতি নিচ্ছেন? তা আমি তাদেরকে নিশ্চয়তা দিয়েছিলাম যে আমার দেশ সেরকম কোনো প্রতিষ্ঠান না, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন বিজ্ঞাপনের জন্য আমার দেশ কাজ করে না এবং আমরা কাজ করি না। দ্বিতীয়ত আপনি প্রশ্ন করেছেন এই সাহস কীভাবে করলাম। হ্যাঁ, সাংবাদিকদের কর্মক্ষেত্রে সাধারণত এই রকম মাফিয়া গ্রুপদের বিরুদ্ধে রিপোর্ট করা খুব দুঃসাহসের বিষয়। অবশ্যই। এবং আমি রিপোর্ট যখন শুরু করি মাঝামাঝি সময়ে এসে দেখলাম আমার সহকর্মীরা, সাবেক কলিগরা আমাকে ফোন করেন, বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করছেন কি করছেন, কেন করছেন, না করলে হয় নাকি। এবং গত 2 দিন বা 3 দিন আগেও আমাকে একরকম বলা হয়েছে, ভাই এটা শুধু শুধু করছেন, লাভটা কি, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন। তো আমি ভাবলাম যে যেহেতু এটা সবাই আমাকে ভয় দেখাচ্ছে, তার মানে এটা ইন্টারেস্টিং কিছু। তখন আমার কাছে মনে হয়েছে না, এই রিপোর্টটা পুরাটা যাওয়া উচিত। আমি আমার সম্পাদক মহোদয়কে বোঝানোর চেষ্টা করলাম রিপোর্টটা পুরা আসলে ভালো হয়। উনিও চেষ্টা করেছেন। প্রায় 3000 শব্দের একটা রিপোর্ট, এটা সত্যি অনেক বেশি, অনেক দীর্ঘ। না, দীর্ঘ না, জিনিসটা হচ্ছে রিপোর্টটা যা এটা ডিমান্ডই করে। রিপোর্টের চাহিদাই ছিল যে আপনি পুরোটা বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন। আমি প্রায় 4500 শব্দ লিখেছি। তারপরেও হলো এই 4500 শব্দ লেখার পরেও আমার কাছে অনেকগুলো নোট রয়ে গেছে, অনেকগুলো ডকুমেন্ট রয়ে গেছে যেগুলো আমি লিখতে পারিনি। তো আমার পাঠকদের অনেকেই যেমন মন্তব্যে বলছেন যে আরো কিছু থাকলে, আরো কিছু আছে কিনা সেগুলো আমার দেশ প্রকাশ করো। আমি আশা করি ভবিষ্যতে হয়তো আরো 2-1টা রিপোর্ট এই সংক্রান্ত আসবে। মানুষ আসলে সিরিজ রিপোর্ট এক্সপেক্ট করে, কিছু বিষয়ে প্রত্যাশা করে। ওনারা তো আসলে দাবি জানান। আমরা যখন কমেন্ট করি তখন তো দেখি তারা রীতিমতো দাবি করছেন, এই টপিক নিয়ে আপনারা নিউজ কেন করছেন না, নিউজ করুন। এশিয়াটিকের ক্ষেত্রে আমার যেটা মনে হলো, আমরা যখন গতকালকে প্রস্তুতি নিচ্ছিলাম, আপনিও তখনই প্রস্তুত হচ্ছিলেন রিপোর্টটা নিয়ে। ফাইনালি আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, অফিস থেকেও কিন্তু আলাদা করে বলা হচ্ছে খুব সতর্ক, কোনো জায়গায় যেন কোনো ভুল ত্রুটি বিচ্যুতি কিছু ওই ধরনের না যায়। এক ধরনের সতর্কতা কিন্তু সবার মধ্যেই কাজ করেছে। এবং আপনার সাথেও কালকে নিউজটা নিয়ে কথা হয়েছে, আপনিও বলছিলেন আপনি সরাসরি এশিয়াটিক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন, তাদেরকে। আমি একাধিকবার কথা বলেছি, আমি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছি, টেলিফোনে যোগাযোগ করেছি, এবং সরাসরি গিয়ে তাদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রথম দফায় তাদের বক্তব্য নেওয়ার পরে যখন আমাদের মনে হয়েছে যে আরও তাদের কাছ থেকে এই জিনিসগুলো ক্লিয়ার আসা উচিত, আমরা তাদের সহযোগিতা চেয়েছি, তারা সহযোগিতা করেছেন, বক্তব্য দিয়েছেন। আর আরেকটা যে জিনিস আপনি বলছিলেন যে রিপোর্টটা ধারাবাহিক হলে ভালো হতো, আসলে দেখুন ধারাবাহিক রিপোর্ট হয়, কিন্তু এশিয়াটিক একটি বিজ্ঞাপনী সংস্থা। বিজ্ঞাপনী সংস্থার রিপোর্ট যখন ধারাবাহিক হয় তখন অন্যদের ধারণা হয় যে প্রথম সিরিজ 1 গেলে মনে হয় 2টা থামাবে বিজ্ঞাপন দিয়ে, 3-র জায়গায় মনে হয় আর যাবে না, অথবা বিজ্ঞাপনের প্রেসার তৈরি করার জন্য তারা মনে হয় 1, 2, 3 করছে। তখন আমাদের সম্পাদক মহোদয় বললেন যে না, এটা একটা রিপোর্ট হবে এবং আমাদের নীতির মধ্যে একটা রিপোর্টই আমরা মানে পাঠকদের কাছে উপস্থাপন করব যে তাদের মূল চেহারাটা কি। তা আমরা চেষ্টা করেছি, পুরোপুরি পারিনি, অনেকগুলো বিষয় আমরা তুলে ধরতে পারিনি, তবে চেষ্টা করেছি যে একটা রিপোর্টের মধ্যে তাদের যে অনিয়ম, তারা যে জোরপূর্বক বিজ্ঞাপনের বিশাল একটা বাজার দখল রেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গণমাধ্যমকে শাসন করা বিজ্ঞাপনের মাধ্যমে। আপনি দেখবেন কোনো টেলিভিশন, আমার এই রিপোর্টের মধ্যে আছে, 2-1টা চ্যানেলের শীর্ষ নির্বাহীরা আমাকে অভিযোগ করেছেন তাদের বিজ্ঞাপনের রেট, যেটাকে আমরা বলি প্রতি মিনিটে কত টাকা। আপনি অবাক হবেন, কোনো চ্যানেল এত কম মূল্যে বিজ্ঞাপন প্রচার করেছে, সে যদি 24 ঘন্টা তাদের এশিয়াটিকের এই বিজ্ঞাপন প্রচার করে, তার যে খরচ, দিনের খরচ, সেটা উঠবে না। এটা একরকম শাসন। তারপরে তারা বাধ্য হয়েছে, চলতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে অনেকগুলো চ্যানেল বিগত হাসিনা সরকার দিয়ে গেছে। এটা হয়তো বিজ্ঞাপনের বাজারটা ছোট, এখন চ্যানেলের বাজার অনেক, চ্যানেলগুলো অনেক, এই কারণে আপনার অনেকে বাধ্য হয়ে বিজ্ঞাপন কি করবে, বিজ্ঞাপন পাচ্ছে না। এবং বিজ্ঞাপন পেতে হলেই একটা গ্রুপের কাছে যেতে হচ্ছে ঘুরে ফিরে। আপনি বাংলা লিংকের কাছে যাবেন, রবির কাছে যাবেন, কোথায় যাবেন, মেরিকোর বিজ্ঞাপন চাইবেন, এশিয়াটিক, আপনি যেখানেই যান। ইভেন আপনি একটা ইভেন্ট হবে, যে কোনো একটা প্রতিযোগিতা হবে, সেখানেও এশিয়াটিক।
আমরা তো রিপোর্টে দেখলাম জয় বাংলা কনসার্ট সহ জয় বাংলা একটা বিশাল ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে বটেই, আমি বলতে পারি উপমহাদেশে এত বড় ইভেন্ট সাধারণত এত টাকা ব্যয় করে হয় নাই। এখানে আরেকটু আমি যোগ করতে চাই, আমার রিপোর্টে আমি সব বলতে পারিনি। যেমন জয় বাংলা কনসার্টের যেই সরকার কিছু টাকা দিয়েছে, এর বাইরে বিশাল অঙ্কের একটা টাকা চাঁদাবাজির মাধ্যমে এসছে, এগুলো কিন্তু দেখানো হয়নি। না, এটা তো কোনো জায়গায় আসেও না। এই টাকার কোনো হিসাব নাই, এই টাকা কিভাবে নিয়েছে, কোথায় খরচ হয়েছে তার কিন্তু কোনো হিসাব আপনি পাবেন না। এবং এই কাজগুলো এশিয়াটিকের মাধ্যমে হয়েছে বলে আমরা শুনেছি, আমাদের কাছে অভিযোগ এসেছে। মানে ওই সময় একটা আলোচনা ছিল, যখন গত সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তখন একটা আলোচনা ছিল কোনো একটা ইভেন্ট, শেখ মুজিবুর রহমানের জন্মদিন, মৃত্যুবার্ষিকী, অথবা শেখ কামালের জন্মদিন, মৃত্যুবার্ষিকী, যে কোনো উপলক্ষ একটা ধরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে চাঁদা তোলা হয়। এটা ডাক্তার, আইনজীবী। এর আগেও আমি এরকম একটা রিপোর্ট করেছিলাম, আপনার হয়তো মনে পড়ে, সপ্তাহখানেক আগে। সেই রিপোর্টটা ছিল আপনার ব্যাংকিং সেক্টর নিয়ে। আসলে ব্যাংকিং সেক্টরের আপনি জানেন যে আমরা গত সপ্তাহে একটা রিপোর্ট করেছিলাম, সেটি ব্যাংকিং খাত নিয়ে রিপোর্টটা ছিল। এবং ব্যাংকিং খাতের একজন বড় গডফাদার যিনি ছিলেন, তিনি একটি গ্রুপের চেয়ারম্যান এবং আওয়ামী ঘরানার একজন ব্যবসায়ী। তিনি কি করতেন, ধরেন বাংলাদেশে বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো একটা ইভেন্ট আসলো, শেখ রাসেল বলেন, মানে যে শেখ পরিবারের কারো জন্মদিন, মৃত্যুদিন, একটা উপলক্ষ হলেই তার একটা চাঁদাবাজির উৎসব চলতো। উনি বিভিন্ন ব্যাংক মালিকদের চিঠি দিতেন এবং সেইখান থেকে এই উৎসবকে কেন্দ্র করে বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্নভাবে বিভিন্ন রকমের চাঁদাবাজি হতো। ঠিক এই মুজিব শতবর্ষ, যেটা আমরা এশিয়াটিকের এই রিপোর্টের মধ্যে কিছু অংশ রয়েছে, এই ইভেন্টকে কেন্দ্র করেও বড় রকমের একটা চাঁদাবাজি কিন্তু আর্থিক খাতে হয়েছে। এই অভিযোগ আমাদের কাছে অনেকেই করেছে। এই জিনিসগুলি তো আসলে সব একটার সাথে আরেকটা সম্পর্কিত। আসলে দেখেন, জয় বাংলা কনসার্ট, সেটার সাথে তারা ঢুকে পড়েছে। বাংলাদেশের যেটা হলো, বাংলাদেশের অর্ধশত বছর পূর্ণ হলো, সুবর্ণ জয়ন্তী আমরা যেটা করলাম, 50 বছর পূর্তি, সেই একই সাথে মুজিব শতবর্ষ পালন করা হলো, সেখানেও কিন্তু এশিয়াটিক ঢুকে পড়েছিল। মানে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে কোনো না কোনো ভাবে তারা ঢুকেছে এবং বিজনেস করেছে। আপনি দেখেছেন পদ্মা সেতুর দুই প্রান্তে দুটো অনুষ্ঠান হয়েছে। আমরা জেনেছি এবং আমরা রিপোর্টে উল্লেখ করেছি, এই দুটো অনুষ্ঠান বিনা টেন্ডারে দেওয়া হয়েছিল এবং এশিয়াটিক গ্রুপকে। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে পারিনি এই রিপোর্টে, সেটি হলো আপনার 5 আগস্ট আপনি যদি যমুনা টেলিভিশন বিকেল 5টা পর্যন্ত দেখেন, সেখানে দেখবেন ডেঙ্গু নিয়ে শেখ হাসিনার ছবি সম্বলিত একটি বিজ্ঞাপন এশিয়াটিক তারা এটার দায়িত্বে ছিল। এবং ওই দিন সন্ধ্যা 7টা পর্যন্ত এই বিজ্ঞাপনটা বিভিন্ন চ্যানেলে গিয়েছে। এবং তখন শেখ হাসিনা কিন্তু ভারতে, উনি পালিয়ে চলে গিয়েছেন, বাট এশিয়াটিক এই বিজ্ঞাপনটি বন্ধ করেনি। সেটা আমি এখানে বলতে পারিনি। না, নিউজে তো আসলে সবকিছু বলার কোনো সুযোগ থাকে না, কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি। যেমন কালকে আপনার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছি, ইরেশ জাকের এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী, ববি, তার সাথে একটা ছবি পেলাম যে তাদের পারিবারিক পর্যায়ের সম্পর্ক ছিল। এবং ওই পারিবারিক পর্যায়ের সম্পর্ক, এবং আপনি এখন বলছেন যে বিনা টেন্ডারে, নিউজের মধ্যেও আছে যে বিনা টেন্ডারে তারা বিভিন্ন অনুষ্ঠানের প্রচারের যে সত্য সেটা পেয়ে গিয়েছে। এশিয়াটিকের কাছে যখন আমরা এই বিষয়ে বক্তব্য চেয়েছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ববির প্রতিষ্ঠান, আওয়ামী লীগের যে গবেষণা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সঙ্গে এশিয়াটিকের ইরেশ জাকেরের কোনো সম্পর্ক ছিল না এবং বর্তমানেও নেই, তারা দাবি করেছেন। তো ভাগ্যক্রমে তখন কিন্তু আমার হাতে ওই ছবিটা, যেই একটি ছবিতে আমরা দেখতে পেয়েছি যে ববি, তার স্ত্রী, বিদেশি স্ত্রী এবং তার বন্ধু বান্ধবরা একসঙ্গে একটা অনুষ্ঠানে আড্ডা দিচ্ছেন, পারিবারিক অনুষ্ঠান। এর বাইরেও আমাদের হাতে অনেকগুলো ছবি রয়েছে, যে ছবিগুলো আমরা পেয়েছি যে এশিয়াটিক পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের বিভিন্ন রকমের মন্ত্রী, এমপি, যেমন তাপসের কথা আমরা বলেছি, কালকে আপনি দেখিয়েছেন আমাকে ছবিগুলো, তাপসের সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে হচ্ছে আপনার পলক, যিনি একজন মন্ত্রী ছিলেন, তার সঙ্গে প্রতিমন্ত্রী এশিয়াটিক গ্রুপের প্রায় মালিক পক্ষের যেমন সবার সম্পর্ক ছিল, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি তখনই হয় যখন একটা প্রতিষ্ঠানের সাথে আপনার খুব দহরম মহরম সম্পর্ক থাকে। সরকারের সঙ্গে এশিয়াটিকের সম্পর্কটা ছিল এক ধরনের দহরম মহরম সম্পর্ক, যেখানে আপনার তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এশিয়াটিকের লোকজন প্রেজেন্ট থাকতো।
যেটা অন্য বিজ্ঞাপনী সংস্থার লোকজন আপনি খুঁজে পাবেন না। না, এটা আসলে সচরাচর দেখা যায় না। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যাদেরকে আমরা আইকনিক ফিগার হিসেবে ধরে নেই, শ্রদ্ধা করি, সম্মান করি, তারা নির্দ্বিধায় এই ধরনের কাজগুলির সঙ্গে যুক্ত। এবং আসাদুজ্জামান নূর সম্পর্কে তো আসলে আলাদা করে কিছু বলা, এটা এক ধরনের বেদনাদায়কও, যে একটা হত্যা মামলার সঙ্গে, হত্যা মামলা নানান ধরনেরই হচ্ছে, কিন্তু তারটা তো একটু অন্য ধরনের কিছু ছিল। উনি একজন বিএনপির কর্মীকে তার নির্দেশে হত্যা করা হয়েছিল বলে অলরেডি একটা মামলা তথ্য আমরা পেয়েছি, এবং উনি জেলে আছেন ওই মামলায়। হ্যাঁ, অনেকদিন থেকেই কিন্তু এই জাতীয় অভিযোগগুলো ছিল। বিষয়টা আসলে দুর্ভাগ্যজনক। এত সাদা চেহারার মানুষজন, তাদের সম্পর্কে যেই ধরনের অনৈতিক আচরণের কথা জানা যাচ্ছে, আর্থিক অনিয়ম, আপনাকে সুবিধা আমি নেওয়া। আরেকটু অ্যাড করি এখানে, বিজ্ঞাপন মার্কেটে এবং মিডিয়ায় আপনারা দেখবেন যে ইসলাম বিরোধী হলেই মানে আপনি হলেন একেবারে হোয়াইট মানুষ, আপনার তুলনাই হয় না। আপনি একটু যদি মানে লেবাসটা আপনার অন্যরকম থাকে, সহজভাবে বলি, আপনি যদি আওয়ামী বিরোধী হন বা আওয়ামী লীগকে সমর্থন না করেন, তাহলে আপনার প্রতিষ্ঠান ভালো না, আপনার কাজের কোয়ালিটি ভালো না। এটা একটা বিজ্ঞাপন বাজারের প্রচলিত শব্দ। একদম সিলমারা। এটা হচ্ছে অনেকটা জঙ্গি কার্ডের মতো ইস্যুটা। এক্স্যাক্টলি। এবং এখানে আপনি দেখবেন একজন ব্যক্তির কথা আমি উল্লেখ করেছি, যদিও তিনি আমাদের সরাসরি তার নাম প্রকাশ করেননি, কিন্তু আমরা তার প্রতিষ্ঠানের কথা তুলে ধরেছি। তাকে বলা হয়েছিল তিনি জঙ্গি অর্থায়ন করেন। এই কথা বলার 3 মাসের মধ্যে তার বিজ্ঞাপনের কাজটা এশিয়াটিকের হাতে চলে যায় এবং উনি দেশ ছেড়ে চলে যান। এই কাজগুলো কিন্তু এশিয়াটিক করেছে। এটা একটা নীল নকশার অংশ ছিল, যে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, তারপরে তাকে সরিয়ে দিয়ে তাদের সরকারের আমলে, হাসিনার ফেসিস্ট হাসিনার সরকারের আমলে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সহজ কাজ ছিল কাউকে আপনি জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া। আপনি যদি একটু কাউকে বলে দেন যে তার সাথে জঙ্গি অর্থায়নের সম্পর্ক আছে, প্রশাসনের কাছেও আপনি খুব মানে আপনার আর কোনো জামিন নেই, আপনি একজন বড় ধরনের অপরাধী। এটা করেছে তারা সচরাচর। আমি দেখেছি নিরাপত্তা বাহিনীগুলো, আমাদের নিউজই যাচ্ছে ইদানিং, অহরহ যাচ্ছে, যে নিরাপত্তা বাহিনী সাধারণ প্রমোশনের জন্য, কিছু সুবিধা আদায়ের জন্য, সুদৃষ্টি পাওয়ার জন্য যে কাউকে ধরে নিয়ে সে জঙ্গি ট্যাগ দিয়ে একটা নাটক সাজিয়ে তাদের কাছ থেকে কিছু জিহাদি বইপত্র উদ্ধার করে ব্যাস হয়ে গেল, কমপ্লিট, সে জঙ্গি। হ্যাঁ, কাজেই সে ব্রাত্য, তাকে একদম সবকিছু থেকে বাদ দিয়ে দেওয়া হলো। সবচেয়ে কষ্টকর অংশটা কি, 90% মুসলমানের দেশে আমরা বাস করি, অথচ এই ধর্মটা পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অন্য ধর্মের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আসলেই খুবই মানে ফ্রেন্ডলি একটা রাষ্ট্র। সবার কে কখন পূজা করবে, কে কখন প্রার্থনা করবে, তাদের মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলি রক্ষার ব্যাপারে আমরা যতটা সতর্ক, ঠিক একই রকম উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম মানুষ কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে, কেন দাড়ি টুপি রাখবে। যাই হোক মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর ভেতরের কথা আমরা জানতে পারলাম, যে কথাগুলি জানার জন্যই আসলে আপনাকে এখানে কষ্ট দেয়া, এবং আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আশা করি শিগগিরই আপনার সঙ্গে আমরা আবার দাঁড়াতে পারবো। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আমি পাঠকদের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই নিউজটা দীর্ঘ নিউজ হওয়াতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমার পাঠকরা হয়তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় সম্পাদক মহোদয়কে, কারণ তিনি প্রত্যেকটা নিউজের হেডলাইন, যেটাকে আমরা হেডিং বলি, হেডলাইনটা আমি একরকম চিন্তা করি বা আমাদের রিপোর্টাররা একরকম চিন্তা করেন, তারপরে দেখা যান যে আমাদের সম্পাদক মহোদয় এমন একটা হেডলাইন বের করেন যে হেডলাইনটার জন্য পুরো নিউজটা ক্লিক করে। ঘটনাচক্রে আমার এই নিউজটা আমি বলবো যে এটা চমৎকার। আমি কালকে একরকম হেডলাইন দিয়েছিলাম, কিন্তু নিউজটা যখন ছাপা হলো দেখলাম যে আরে এই আইডিয়া তো আমার মাথায় ছিল না, অথচ পুরো রিপোর্টটাই কিন্তু আমি লিখেছি। এটা পুরো ক্রেডিটটা আমি আমার সম্পাদক মহোদয়কে দিচ্ছি। আসলেই চমৎকার একটা হেডলাইন হয়েছে, যা আমাকে আমার বন্ধু বান্ধব অথবা আমার পরিচিত জনরা জানিয়েছেন যে সত্যিকার অর্থে একটা চমৎকার হেডলাইন, এবং নিউজটা তারা প্রশংসা করেছে। নিউজটা তো অসাধারণ, নিউজটা অসাধারণ হয়েছে। এবং আপনি বারবার দৈর্ঘ্যের কথা বলছেন, এই দৈর্ঘ্য এই নিউজ ডিজার্ভ করে। আপনাকে তো বলতে হবে, আপনাকে এস্টাবলিশ করতে হবে যেটা আপনি বলতে বসেছেন। কাজে নিউজটা এই শব্দ সংখ্যা প্রায় 3000 শব্দের নিউজ, এটা ডিজার্ভ করে। এবং আসলে এটা নির্ভুল একটা নিউজ। আমি প্রফেশনাল কারণে অন্তত 3 বার নিউজটা পড়েছি, কাজেই আপনার ওইটা নিয়ে আমার কাছেও মানে আমিও খুব ভয়ে ছিলাম যে কোন জায়গাটায় ভুল করলাম কিনা, এশিয়াটিক যে বক্তব্য দিয়েছে সেখান থেকে কিছু বাদ পড়লো কিনা, আমি বারবার চেক করতেছিলাম।
তারপরেও হয়তো কিছু বাদ পড়তে পারে, বাদ পড়লে আমরা সেগুলো সংযোজন করব, যেহেতু আমরা তাদের লিখিত বক্তব্য নিয়েছি, কিছু বাদ পড়লে আমরা সেটা সংযোজন করার সুযোগ আমাদের রয়েছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ডেকেছেন এবং দীর্ঘ সময় দিয়েছেন। না, আপনি সময় দিয়েছেন এবং অনেক কিছু বলেছেন, এমন অনেক কিছু আপনার কাছ থেকে আমরা এখন জানতে পারলাম যেগুলি আসলে নিউজের মধ্যেও ছিল না, এবং জানার আগ্রহ তো অবশ্যই ছিল। একজন সাধারণ পাঠক হিসেবে ওই আগ্রহ, পাঠক দর্শক হিসেবে ওই আগ্রহ তো সবসময় ছিল। আপনাকে শেষ করার পূর্বে আমি আমার যারা এই নিউজের সোর্স, তারা অনেক হেল্প করেছেন, আমি আমার সোর্সদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আমাদের সম্পাদকের কথা বলছিলেন, উনি আসলে সম্পাদক মাহমুদুর রহমানের সাহসেই কিন্তু আমরা সাহসী। বাকি সব কিছু যা আমরা করছি, প্রধান উৎসাহটা ওই জায়গা থেকেই আসে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাল আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর পড়ুন, দেখুন, মন্তব্য করুন, শেয়ার করুন আমার দেশ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।